ওয়েলকাম স্টুডেন্টস। আমাদের আজকের যে ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে দেখো নার্ভস, স্নায়ু এবং নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। স্নায়ু এবং স্নায়ুতন্ত্র কি করে গঠিত হয়, তাদের উপাদানগুলো কি কি এবং স্নায়ুর বিভিন্ন রকম ধরন, মানব দেহে প্রাপ্ত বিভিন্ন রকমের স্নায়ুর প্রকারভেদ, সেগুলো সম্পর্কে আমরা এই ভিডিও ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমত নার্ভস যেটা বা স্নায়ু, এটা হচ্ছে একটা গঠনগত উপাদান স্নায়ুতন্ত্রের। আমাদের বডিতে বিভিন্ন যেমন সিস্টেম আছে, যেমন রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, সেরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিস্টেম হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, যার প্রধান কাজ হচ্ছে আমাদের উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করা। অর্থাৎ বাইরের বিভিন্ন হচ্ছে যে উত্তেজনা বা স্টিমুলাসের এগেনস্টে বিভিন্ন উদ্দীপনা সৃষ্টি করা হয়েছে। এছাড়াও আমাদের নার্ভাস সিস্টেম আমাদের পুরো বডিটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, আমাদের সমস্ত অনুভূতিগুলো, আমাদের সমস্ত শারীরবৃত্তীয় কার্যাবলীর নিয়ন্ত্রণ সাধন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নার্ভাস সিস্টেম কন্ট্রোল করছে। কেমিক্যাল কোঅর্ডিনেটর বা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে আমরা যেমন হরমোনকে বলি, ঠিক আছে, তেমনি নার্ভাস সিস্টেমে কে আমরা বলবো হচ্ছে ফিজিক্যাল কোঅর্ডিনেটর। এর একটা অপর নাম আমরা পেয়ে গেলাম যে ফিজিক্যাল কোঅর্ডিনেটর, অর্থাৎ ভৌত সমন্বয় সাধক। অর্থাৎ ভৌত ব্যবস্থার মাধ্যমে হচ্ছে এরা আমাদের বডির প্রতিটা অঙ্গতন্ত্র, অর্গান সিস্টেম গুলো বা কোষের মধ্যে হচ্ছে এরা ভৌতভাবে একটা সমন্বয় সাধন করে হয়েছে, এবং একটা সিনক্রোনাইজড ফ্যাশনে বা একটা নির্দিষ্ট সুনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে আমাদের সমগ্র জীবদেহটাকে পরিচালিত করে নার্ভাস সিস্টেম, অ্যাজ ওয়েল অ্যাজ বাইরের বিভিন্ন উত্তেজনা বা বিভিন্ন স্টিমুলাসের এগেনস্টে বডিকে রেসিস্ট করা হয়েছে, বডিকে হচ্ছে যে বা জীবদেহকে বা আমাদের শরীরকে হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া বা রেসপন্স করা, সেটাও হচ্ছে নার্ভাস সিস্টেমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। প্রথমত নার্ভাস সিস্টেম পড়ার আগে আমাদের নার্ভস সম্পর্কে জানতে হবে। তেমন নার্ভস যেটা বা স্নায়ু, এর হচ্ছে গঠনগত বা কার্যগত একক হচ্ছে নিউরন। এই নিউরনের যে স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার, সেটা আমরা অন্য একটা ভিডিও ক্লাসে আলোচনা করব। প্রথমত সেটা হচ্ছে যে যেহেতু অনেকটা লেন্দি, সেটা এই ভিডিওর মধ্যে ইনক্লুড করা হচ্ছে না। নিউরন হচ্ছে গঠনগত কার্যগত উপাদান নার্ভাস সিস্টেমে। এবার অনেকগুলো নিউরন হচ্ছে যে একে অপরের সাথে সংযুক্ত হয়ে হয়েছে যে, অর্থাৎ নিউরনের অ্যাক্সন অন্য নিউরনের কোষদেহ বা ডেনড্রনের সাথে যুক্ত হয়ে বা সাইন্যাপস গঠন করে হচ্ছে যে বিভিন্ন রকম নার্ভ সৃষ্টি করে। তা সেক্ষেত্রে নিউরন গুলো একত্রিত হয়ে যে প্রথমে তৈরি করবে নার্ভস এবং দুটো স্ট্রাকচার বানায়, আর একটা হচ্ছে যে স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন সিঙ্গুলারে, আর যদি আমি প্লুরাল বলি গ্যাংলিয়া হয়েছে। গ্যাংলিয়ন মানে বলতে চাইছে যে এরা হচ্ছে যে নিউরনের দুটো পার্ট, একটা হচ্ছে কোষদেহ আর একটা অ্যাক্সন। তা নিউরনের যে সোমাটিক পার্টটা বা কোষদেহটা, সেগুলো এক জায়গায় একত্রিত হয়, যে একত্রিত হয়ে যে গ্রন্থি উৎপন্ন করে। জেনারেলি এটা আমাদের মস্তিষ্কে বেশি দেখা যায় গ্যাংলিয়ন গুলো, অর্থাৎ সমস্ত নিউরনের কোষদেহ গুলো একত্রিত হয়ে যে গ্রন্থির মতন স্ট্রাকচার তৈরি করে, তাকে আমরা গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি বলবো। এবং ওই নিউরন থেকে, কোষদেহ থেকে যে সমস্ত ডেনড্রন এবং অ্যাক্সন গুলো বাইরে বেরিয়ে থাকে, সেগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে, এবং অ্যাক্সনের অন্যান্য প্রান্তগুলো কি হয় যে আমাদের সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ যা আমরা বলি, সেগুলো গঠন করে নিউ নার্ভস গুলো তৈরি করছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি যদি আমরা এটাকে একটা গ্যাংলিয়ন বলি, তাহলে এখানে সমস্ত নিউরন তার কোষদেহ গুলো একত্রিত হয়ে রয়েছে হয়েছে, এবং এই নিউরনের কোষদেহগুলো একত্রিত হয়ে রয়েছে, এবং অ্যাক্সন এবং ডেনড্রন গুলো বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে হয়েছে। অ্যাক্সন ডেনড্রন গুলো বিভিন্ন দিকে ছড়িয়ে তারা সাইন্যাপস তৈরি করে বিভিন্ন অন্যান্য নার্ভ গুলোকে সৃষ্টি করেছে। হলো। আচ্ছা, এবার এই গ্যাংলিয়নের দু রকমের আছে, একটা মস্তিষ্কতে এবং হচ্ছে আমাদের বডির যে নার্ভাস সিস্টেমের আলোচনায় যখন আমরা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলবো, সেখানেও গ্যাংলিয়ন আমরা পাই। অটোনোমাস এবং সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক বোথ গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি আমরা পাবো। তাহলে স্নায়ুগ্রন্থির ব্যাপারটা বোঝা গেল। এবং এবার নার্ভস এর আলোচনায় আসি, যে নার্ভস হচ্ছে অনেকগুলো নিউরনের সমষ্টি হয়েছে। এবার নার্ভস গুলোর কি কি টাইপ হয়, প্রথমে টাইপস গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। নার্ভস এর টাইপ গুলো দেখো, একটা হচ্ছে যে সেন্সরি বা একে বলা হয় আজ্ঞাবহ হয়েছে, একটা হচ্ছে মোটর হয়েছে, আর থার্ড ওয়ান হচ্ছে মিক্সড।
তাহলে আবার রিপিট করছি, সেন্সরি নার্ভ, আজ্ঞাবহ, মোটর বা চেস্টীয় নার্ভ এবং মিক্সড মানে মিশ্র নার্ভ। সেন্সরি নার্ভ মানে হচ্ছে এরা হচ্ছে যে প্রধানত কি করবে, আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ প্রধানত মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, সেখান থেকে বিভিন্ন সেন্স বা আদেশ বা নার্ভ ইম্পালস, স্নায়ু উদ্দীপনা যাকে আমরা বলবো, স্নায়ু উদ্দীপনা জেনারেলি হচ্ছে ফিজিক্যালি একটা বলা হয় ইলেকট্রিক্যাল ইম্পালস, আছে ফিজিক্যাল নেচারে ওটা একটা ইলেকট্রিক্যাল ইম্পালস, যেটা বায়োলজিক্যাল টার্মে আমরা বলবো নিউরাল ইম্পালস বা স্নায়ু উদ্দীপনা হয়েছে। সেই নিউরন থেকে প্রাপ্ত যে স্নায়বিক উদ্দীপনা সেটা সেন্সরি নিউরন গুলো কি করবে, যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আমাদের হচ্ছে যে বডি পার্টস যেখানে হচ্ছে উদ্দীপনার এগেনস্টে আমরা হচ্ছে যে রেসপন্স করি, অর্থাৎ প্রধানত পেশি, মাসেল পার্টস বা আমাদের স্কিনে হচ্ছে যে সেই স্নায়বিক উদ্দীপনাকে বহন করে নিয়ে আসে। হলো, ঠিক এর বিপরীত কাজটাই করবে মোটর নার্ভ। মোটর নার্ভ করছে যে পরিবেশ বা এনভায়রনমেন্ট থেকে বা এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে বা এক্সটেরিয়র থেকে যে সমস্ত স্টিমুলাস গুলো আমরা পাই, সেই স্টিমুলাসের এগেনস্টে যে নার্ভ ইম্পালসটা জেনারেট করে, অর্থাৎ বহিরাগত বা বাহ্যিক বা পরিবেশ থেকে প্রাপ্ত স্টিমুলাস বা উদ্দীপনার থেকে প্রাপ্ত যে স্নায়বিক উদ্দীপনা সেটাকে বহন করে নিয়ে যায় মস্তিষ্ক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে পার্টিকুলার নির্দেশ হয়েছে বা স্নায়বিক উদ্দীপনা বা কিভাবে রেসপন্স করব তার যে বার্তা, সেটা সেন্সরি নার্ভ মারফত হচ্ছে যে মাসেলে এসে পৌঁছয়। আর মিক্সড নার্ভ হচ্ছে যারা হচ্ছে যে বোথ সেন্সরি এবং মোটর দুটো হিসেবেই কাজ করতে পারে, হয়েছে সেন্সরি এবং মোটর দুটো হিসেবেই যারা ফাংশন করে তাদের বলবো মিক্সড নার্ভ। ফর এক্সাম্পল, আমাদের যে হিউম্যান বডিতে যে করোটিক নার্ভ আছে, হয়েছে করোটিক নার্ভ যেগুলো হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে নির্গত হয়েছে, তার মধ্যে দেখো সেন্সরি নার্ভের উদাহরণ কি কি হতে পারে, অপটিক যেটা আমাদের চোখে পাই, অডিটরি অর্থাৎ কানে যেটা থাকে, অকিউলোমোটর যেটা আমরা চোখে পাবো ইত্যাদি। এগুলো হচ্ছে যে অলফ্যাক্টরি, হয়েছে নাকে পাওয়া যায়, ঘ্রাণ নিতে যেটা সাহায্য করে। তাহলে দেখো কি করে কাজ করছে, তাহলে অপটিক নার্ভ এটা হচ্ছে যে আমাদের যে দৃশ্য ভিজিবিলিটি অর্থাৎ দেখতে সাহায্য করে, কোনো বস্তুকে সুনির্দিষ্টভাবে দেখতে সাহায্য করে। অডিটরি নার্ভ কোনো একটা শব্দকে শুনতে সাহায্য করে। অলফ্যাক্টরি ঘ্রাণ বা স্মেলটা নিতে সাহায্য করে। হলো, আচ্ছা মোটর নার্ভ কি কি হতে পারে দেখো, হাইপোগ্লসাল, স্পাইনাল অ্যাক্সেসরি, এগুলো হচ্ছে মোটর নার্ভ, ঠিক আছে। এরা হচ্ছে যে স্নায়বিক উদ্দীপনা যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে এলো সেটাকে হচ্ছে যে কারক অঙ্গে পৌঁছে দিতে সাহায্য করে এবং সেখানে রেসপন্সটা জেনারেট হয়। আর মিক্সড নার্ভের উদাহরণ হচ্ছে ফেসিয়াল, ভেগাস, ট্রাইজেমিনাল। কমন এক্সাম্পল হচ্ছে ভেগাস, কারণ ভেগাস হচ্ছে আমাদের সবচেয়ে দীর্ঘতম করোটিক নার্ভ, কারণ এটি হচ্ছে আমাদের সমগ্র বডি পার্টসে ছড়িয়ে আছে। মস্তিষ্ক বা করোটিক নার্ভ মস্তিষ্ক থেকে উদ্ভূত হয়ে আমাদের প্রতিটা অর্গান সিস্টেমেই হচ্ছে ভেগাস নার্ভ রয়েছে, অর্থাৎ দীর্ঘতম করোটিক নার্ভ যেটা সেটা হচ্ছে ভেগাস নার্ভ, হয়েছে। এছাড়াও ফেসিয়াল আছে, তারপরে হচ্ছে যে আরো এক্সাম্পল ফর ট্রাইজেমিনাল, এটাও একটা মিক্সড নার্ভ। আমাদের টোটাল 12 জোড়া হয়েছে করোটিক নার্ভ থাকে। তাহলে তিনটে ডিফারেন্ট বোঝা গেল নার্ভের টাইপস। আবার অন্যভাবে যদি আমি এটাকে শ্রেণী বিভাগ করি বা ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা পাবো দু রকমের, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর একটা হচ্ছে ইফারেন্ট। অ্যাফারেন্ট এবং ইফারেন্ট অর্থাৎ আজ্ঞাবহ এবং বার্তাবহ। অ্যাফারেন্ট নার্ভ গুলো বলছে যে প্রথমত এই দুটো আগে জানার আগে আমাকে দুটো টার্ম আগে আরো ভালো করে জানতে হবে। একটা হচ্ছে গ্রাহক এবং কারক, একটা হচ্ছে যে অ্যাকসেপ্টর আর একটা রিসেপ্টর। অ্যাকসেপ্টর এবং রিসেপ্টর, অ্যাকসেপ্টর মানে গ্রাহক অঙ্গ আর রিসেপ্টর মানে হচ্ছে কারক অঙ্গ। প্রধানত অ্যাকসেপ্টর বা গ্রাহক অঙ্গ মানে যেখানে পরিবেশ থেকে উদ্দীপনাটা গৃহীত হয়, অর্থাৎ পরিবেশ থেকে যে স্টিমুলাসটা
হয়েছে, সেই স্টিমুলাসটা যেখানে গৃহীত হয় সেটা গ্রাহক অঙ্গ, ধরে নিলাম আমাদের স্কিন হয়েছে, যার উপর হচ্ছে পরিবেশ থেকে সমস্ত উদ্দীপনাগুলো এসে পড়ে। তাহলে সেই অ্যাকসেপ্টর থেকে বা গ্রাহক অঙ্গ থেকে হচ্ছে যে অ্যাফারেন্ট নার্ভ গুলো কি করছে, যে স্নায়বিক উদ্দীপনাটাকে মানে পরিবেশের স্টিমুলাসটাকে গ্রহণ করলো, সেটা নার্ভ ইম্পালসের মাধ্যমে আমাদের স্নায়ুতন্ত্রে পৌঁছে দেয়। হলো, এবার সেই স্নায়ুতন্ত্র থেকে নির্দিষ্ট বার্তা বা মেসেজ হয়েছে, অর্থাৎ কি করে রেসপন্স করতে হবে, সেই যে মেসেজটা বা সেই বার্তাটা ইফারেন্ট নার্ভ দ্বারা, তাহলে এটা হচ্ছে আজ্ঞাবহ নার্ভ এবং এটা বার্তাবহ, ইফারেন্ট নার্ভ দ্বারা রিসেপ্টর বা কারক অঙ্গে চলে এলো। হলো, এবার রিসেপ্টর বা কারক অঙ্গ জেনারেলি এটা হচ্ছে যে মাসেল গুলো হচ্ছে, আমাদের দেহের পেশিকোষ বা পেশিতন্তু হয়েছে, সেগুলো মাসেল গুলো রিসেপ্টর বা কারক অঙ্গ হিসেবে কাজ করে। সেই রিসেপ্টরে চলে এলো এবং সেখানে ইম্পালসটা জেনারেট হয়। তাহলে দুটোর কাজ ডিফারেন্ট ভাবে বোঝা গেল, যে অ্যাকসেপ্টর থেকে অ্যাফারেন্ট নার্ভ গুলো হচ্ছে যে ইম্পালসটা ব্রেনে নিয়ে গেল বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে গেল, সেখান থেকে মেসেজ বা বার্তাটা ইফারেন্ট নার্ভ মারফত রিসেপ্টরে এসে পৌঁছলো, এভাবে কাজ করে। হলো, আচ্ছা, এবার এই সমস্ত নার্ভস গুলো জেনারেট করেছে আমাদের নার্ভাস সিস্টেমটা। এবার নার্ভাস সিস্টেমকে যদি আমি ক্লাসিফিকেশন করি, তাহলে সেখানে দেখো কি কি আসতে পারে। একটা হবে সেন্ট্রাল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে কি কি আসবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয় আমাদের ব্রেন, এবং পার্টিকুলারলি এই যে আলোচনাটা দেখো নার্ভস এবং নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে আমাদের হিউম্যান রিলেটেড, অর্থাৎ হিউম্যান বডিতে কি করে নার্ভাস সিস্টেম জেনারেট হয়েছে সেই আলোচনাটা, মানুষের বডি নিয়ে আলোচনাটা চলছে। কিন্তু আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড, অর্থাৎ ব্রেনের যে লোয়ার পার্টস থেকে আমাদের যে ভার্টিব্রাল কলম দিয়ে একদম কোমর পর্যন্ত শিরদাঁড়া বরাবর, শিরদাঁড়ার মধ্যে গোটা স্পাইনাল কর্ডটা বিস্তৃত। তাহলে হচ্ছে যে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, এই দুটো নিয়ে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়েছে। তারপর হচ্ছে অটোনোমাস। অটোনোমাস নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয়, যেটা আরেকটা হচ্ছে পেরিফেরাল। স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র, এখানে হচ্ছে দেখো সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভস নিয়ে অটোনোমাস। এবং পেরিফেরালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেন থেকে নির্গত নার্ভস গুলো, আর একটা হচ্ছে স্পাইনাল নার্ভস গুলো হয়েছে, করোটিক নার্ভ এবং স্পাইনাল নার্ভ গুলো হয়েছে, সেই সমস্তগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে আমাদের নার্ভাস সিস্টেমের শ্রেণী বিভাগ এটা হয়েছে। এবার দেখো সেন্ট্রাল এবং পেরিফেরালটা একত্রিত হয়ে আছে, কারণ ব্রেন থেকে হচ্ছে যে আমাদের বলবো যে 12 জোড়া, তাহলে আমাদের যে করোটিক নার্ভ সেটা হচ্ছে যে 12 পেয়ার্স, 12 জোড়া করোটিক নার্ভ আছে, এবং স্পাইনাল নার্ভ হচ্ছে 31 পেয়ার্স, 31 জোড়া, যেটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড থেকে নির্গত হয়েছে। পার্টিকুলারলি এই যে স্পাইনাল কর্ডের যে নার্ভস গুলো, সেগুলোই হচ্ছে যে আমাদের অটোনোমাস বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তৈরি করেছে। এই 31 পেয়ার্স এর প্রতিটার ফার্স্ট নার্ভটা যখন সিম্প্যাথেটিক নার্ভ হিসেবে কাজ করবে, ওরই সাইমultaneous, অর্থাৎ ওরই অপর যেটা কম্পোনেন্ট এলিমেন্টটা পেয়ারের অন্য নার্ভটাই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হিসেবে কাজ করবে, তাইছে? অর্থাৎ স্পাইনাল কর্ডটার ঠিক একই পজিশন থেকে যে এক পেয়ার নার্ভ নির্গত হয়েছে, তার একটি হবে সিম্প্যাথেটিক এবং অপরটি হবে প্যারাসিম্প্যাথেটিক, তাইছে? এভাবে আমাদের সমস্ত নার্ভাস সিস্টেমটা গঠিত হয়েছে। আচ্ছা, এর পরের আলোচনায় দেখো আমাদের নার্ভের কাজ
নার্ভের কার্যাবলীটা, অর্থাৎ কিভাবে নার্ভটা কাজ করে সেটা বুঝতে হবে। নার্ভের কাজটা বোঝার আগে এবার আমাদের একটা ড্র করতে হবে, সেটা আমাদের পরের ভিডিও আলোচনাতে আমরা করব। এবার দেখো স্টুডেন্টস, এই যে নার্ভের কাজটা হয়েছে, অর্থাৎ কি করে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট নার্ভটা হচ্ছে যে রিসেপ্টর এবং অ্যাকসেপ্টরের মধ্যে দিয়ে কাজ সম্পাদন করে, সেটা দেখো ডায়াগ্রামেটিক্যালি আমরা বোঝার চেষ্টা করব। পার্টিকুলারলি এটা এটা যদি আমরা অ্যাকসেপ্টর হয়, তাহলে এটাকে আমরা ধরে নিলাম স্কিন, যেটা হচ্ছে অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে। অপরদিকে এটা ধরে নিলাম আমরা মাসল, আচ্ছা, এটা হচ্ছে রিসেপ্টর হিসেবে কাজ করবে, আচ্ছা। অ্যাকসেপ্টর গ্রাহক অঙ্গ এবং কারক অঙ্গ রিসেপ্টর হিসেবে কাজ করবে। এবার কি হচ্ছে দেখো, স্কিন যেটা গ্রাহক অঙ্গ, সেখান থেকে এবার হচ্ছে যে অ্যাফারেন্ট নার্ভ, আজ্ঞাবহ বা বার্তাবহ। অ্যাফারেন্ট নার্ভ এখান থেকে স্টিমুলাস এসে পড়লো এনভায়রনমেন্ট থেকে, পরিবেশ থেকে কোন একটা স্টিমুলাস বা উত্তেজনা সৃষ্টি হলো, উত্তেজনাটা সেটা নার্ভ ইম্পালস জেনারেট করবে, হচ্ছে গ্রাহক অঙ্গে, সেখান থেকে নার্ভ মারফত সেটা চলে গেল আমাদের ব্রেনে, হচ্ছে। তাহলে এই যে নার্ভটা, এটা হচ্ছে যে আজ্ঞাবহ নিউরন, অ্যাফারেন্ট নার্ভ, হচ্ছে। তাহলে এটা আমাদের, তাহলে এটা দেখে দিলাম ব্রেনে পৌঁছে দিল সেই ইলেকট্রিক নার্ভ ইম্পালসটা, হচ্ছে, অর্থাৎ এই স্টিমুলাসটাকে। এবার ব্রেন ডিসাইড করবে যে তার এগেনস্টে কি রেসপন্স আমরা করব। তার এগেনস্টে যে রেসপন্সটা করব সেটা তৎক্ষণাৎ ব্রেন ডিসাইড করবে, এবং সেটা আবার অন্য একটা নার্ভ মারফত হচ্ছে যে সেটা হচ্ছে যে কারক অঙ্গে পৌঁছে দেবে, ঠিক আছে। সেই কারক অঙ্গে পৌঁছে দেওয়াটা সেটা করবে ইফারেন্ট নার্ভ গুলো, ঠিক আছে, বা বার্তাবহ নার্ভ গুলো। তাহলে এটা অ্যাফারেন্ট হলে এটা ইফারেন্ট নার্ভ কাজ করবে, হলো। সেই ইলেকট্রিক্যাল ইম্পালসটা সেটা সে মাসেলে পৌঁছে দিল, এবং মাসেলের মাধ্যমে আমাদের হচ্ছে যে রেসপন্সটা জেনারেট করবে। তা পার্টিকুলারলি দেখো, এই যে নার্ভটা, এখানে নার্ভ এন্ডিংস গুলো হচ্ছে, নিউরনের শেষ প্রান্তগুলো, সেগুলো মাসেলে এসে যে শেষ হচ্ছে, সেখানে যে স্ট্রাকচারটা তৈরি করে সেটাকে তখন বলা হয় নিউরো মাসকুলার জাংশন। তাহলে প্রতিটা নিউরনই হচ্ছে যে মাসেলে এসে বা কারক অঙ্গে এসে হচ্ছে যে নিউরোমাসকুলার জাংশন বলে একটা স্ট্রাকচার তৈরি করবে, অর্থাৎ নার্ভ এন্ডিংস গুলো, অর্থাৎ নিউরনের শেষে থাকা সাইন্যাপস গুলো হচ্ছে, সাইন্যাপটিক নব গুলো মাসেলের সাথে সংযুক্ত হয়ে নিউরোমাসকুলার জাংশন তৈরি করবে। সেই নিউরোমাসকুলার জাংশনে এসেই নার্ভ ইম্পালসটা স্টপ করবে এবং সেখানে রেসপন্সটা জেনারেট করবে, এবং আমরা আমাদের পেশিকোষ বা মাসেলের দ্বারা হচ্ছে রেসপন্স করে থাকি ওই স্টিমুলাসের এগেনস্টে, এবং খুব দ্রুত, অত্যন্ত দ্রুত ঘটনাটা ঘটে, অর্থাৎ সেকেন্ডেরও কয়েক ভাগ, মানে আমরা মিলি সেকেন্ড হিসেবে ঘটনার সময়কালটা বা টাইম ইন্টারভালটাকে কাউন্ট করতে পারি। ঠিক একইভাবে তাহলে নিউরোমাসকুলার জাংশন যখন এখানে তৈরি হয়, ঠিক তেমনি আমাদের যে রিসেপ্টর বা গ্রাহক অঙ্গ বা অ্যাকসেপ্টরে, যেখানে গ্রাহক অঙ্গে হচ্ছে যে সেখানে স্কিনে যে নার্ভ গুলো থাকে, তাহলে তারা কি করে স্টিমুলাসটাকে গ্রহণ করবে, সেখানে হচ্ছে নার্ভ এন্ডিংস থাকে। তাহলে সেখানে স্ট্রাকচারটা আমরা কি পাবো, সেখানে থাকে অনেক ফ্রি নার্ভ ফ্রি নার্ভ এন্ডিংস থাকে। ফ্রি নার্ভ এন্ডিংস অনেক রকম থাকে, যেগুলো হচ্ছে ডিস্ক লাইক, কাপ লাইক, হচ্ছে অর্থাৎ চাকতির মতন, কাপের মতন। নিউরনের এন্ড পার্টস গুলো, ডেনড্রন থেকে ডেনড্রাইটস গুলো, সেগুলোর এন্ডিং পার্টস গুলো মুক্ত অবস্থায় আমাদের স্কিনের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, যেগুলো হচ্ছে পরিবেশ থেকে বিভিন্ন স্টিমুলাস বা উদ্দীপনা গুলোকে সহজেই গ্রহণ করতে পারে। যেমন হচ্ছে যে ক্রাউজের, ফর এক্সাম্পল, কিছু কিছু জেনে রাখা ভালো, যেমন ক্রাউজের হচ্ছে প্রান্তস্ফীতি বলা হয়, ফ্রি নার্ভ এন্ডিংস বলা হয়, রুফিনির প্রান্তভাগ বলা হয়, মার্কেলের চাকতি বলা হয়, ডিস্ক অফ মার্কেল, এটসেট্রা এটসেট্রা,
হয়েছে? এগুলো এভাবে তাহলে হচ্ছে যে আমাদের কাজটা সম্পন্ন হবে। পার্টিকুলারলি এখানে ব্রেন না বলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলাই ভালো। এবার পার্টিকুলারলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্রেনটাই এই সমস্ত কাজগুলো সম্পাদন করে, হয়েছে? যেটা পরিবেশ থেকে উত্তেজনা বা স্টিমুলাসের এগেনস্টে আমরা যেভাবে রেসপন্স করি। অন্যদিকে স্পাইনাল কর্ড হচ্ছে যে আমাদের অটোনোমাস প্রপার্টি, যেটা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা, অর্থাৎ আমাদের বডির ভিতরে হচ্ছে যে বিভিন্ন রকম শারীরবৃত্তীয় কার্যাবলী তার হচ্ছে যে এক্সট্রিমিটি এবং লোয়ারিটিটাকে কন্ট্রোল করছে। অর্থাৎ কখনো কোনো অ্যাকশন বা কোনো কাজ, হয়েছে, ফিজিওলজিক্যাল কোনো একটা অ্যাক্টিভিটি সেটা হায়ার এক্সট্রিমিটি লেভেলে চলে গেলে সেটাকে কমিয়ে লোয়ারিং করে তার নর্মাল লেভেলে ফিরিয়ে আনা, দুটোকে কম্বিনেশন করতে সাহায্য করে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটা অটোনোমাস কারণ বলা হচ্ছে, স্বয়ংক্রিয় বলার কারণ হচ্ছে এটা পুরোপুরি স্পাইনাল কর্ডের স্পাইনাল নার্ভ গুলো দ্বারা নিয়ন্ত্রিত। এর ওপর কর্টিক নার্ভ বা ব্রেনের কোনো রকম ভূমিকা থাকে না বা ব্রেন দ্বারা কন্ট্রোল হয় না। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো সিলেবাস অনুযায়ী আমাদের আবার ব্রেনের যে 12টা কর্টিক নার্ভ সেগুলো ইন্ডিভিজুয়াল সবগুলোই আমাদের জানতে হবে, হয়েছে? কি কি দেখো লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি, হয়েছে, অকিউলোমোটর, হলো, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, ভেগাস, হাইপোগ্লসাল, স্পাইনাল অ্যাক্সেসরি। 1 2 3 4 5 6 7 8 9 10। olfactory, optic, auditory, oculomotor, trochlear, trigeminal, facial, vagus, hypoglossal, spinal accessory। আর হচ্ছে abducens। এই সমস্ত হচ্ছে আমাদের ব্রেনের হচ্ছে যে আমাদের করোটিক নার্ভ গুলো, হয়েছে? পার্টিকুলারলি এর মধ্যে দেখো পজিশন অনুযায়ী যদি আমি বলে দিই যে পার্টিকুলারলি দেখো অপটিক নার্ভ যেটা, সেটা আমাদের চোখের সাথে সম্পর্কিত অর্থাৎ ভিশন। অলফ্যাক্টরি আমাদের স্মেল, নাকের সাথে সম্পর্কিত। অডিটরি কানের সাথে অর্থাৎ হচ্ছে যে শ্রবণ, হিয়ারিং। অকিউলোমোটর আইবল, যেটা সাইবলের মুভমেন্টের সাথে রিলেটেড, হয়েছে? ফেসিয়াল আমাদের মুখমণ্ডলের ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য, ফেসিয়াল যে মাসল গুলো সেগুলোর কন্ট্রাকশন রিল্যাক্সেশনের জন্য। ভেগাস আমি আগেই বলে দিয়েছি যে সবচেয়ে দীর্ঘতম, হয়েছে, এবং সব থেকে ব্রাঞ্চিংটা বেশি, হয়েছে? অর্থাৎ আমাদের গোটা বডির প্রতিটা অর্গান এবং অর্গান সিস্টেমে ভেগাস নার্ভ রয়েছে। হাইপোগ্লসাল আমাদের জিভের সঞ্চালন, হয়েছে? স্পাইনাল অ্যাক্সেসরি, অ্যাবডুসেন্স, অকিউলোমোটর, ট্রক্লিয়া, ট্রাইজেমিনাল, এগুলো হচ্ছে আমাদের মুখ এবং গলা এর সাথে সম্পর্কিত, আচ্ছা? এইগুলো হচ্ছে পরপর। এবার জেনারেলি আমি যদিও পরপর না লিখি, তার মধ্যে পার্টিকুলারলি জেনে রাখতে হবে যে 10th যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখতে হয়, এটা হচ্ছে নাম্বার 10th করোটিক নার্ভ। অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয় পার্টিকুলারলি যে লংগেস্ট বা লার্জেস্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ 10th করোটিক নার্ভ অফ দ্য হিউম্যান বডি, এভাবে কোশ্চেনটা দিয়ে দিতে পারে, আচ্ছা? আচ্ছা, এরপর দেখো এই যে স্পাইনাল কর্ডটা আমরা বললাম, এর পার্টিকুলারলি আরেকটা ফাংশন আমরা দেখতে পাবো। এর পার্টিকুলারলি আরেকটা ফাংশন হচ্ছে যার উপর ব্রেনের কোনো ভূমিকা থাকে না, ওটাকে বলা হয় অ্যাকশন রিফ্লেক্স বা রিফ্লেক্স অ্যাকশন, উল্টোও বলা যেতে পারে, বা বাংলায় বলা হয় প্রতিবর্ত ক্রিয়া, হয়েছে? অ্যাকশন রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়া। এটার মানে কি দেখো, যে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সাধারণ ঘটনা ঘটে, অর্থাৎ আগুন বা গরমে হাত লেগে গেলে হাতটা আমরা সরিয়ে নিই, অতিরিক্ত ঠান্ডার সময়ও আমরা
হচ্ছে যে সেখান থেকে আমার বরফের মধ্যেও বেশিক্ষণ হাত রেখে দেওয়া যায় না, আবার আগুনের মধ্যেও হাত রাখা কোনো মতেই পসিবল নয়। হয়েছে, মশা কামড়ালে সেই মশাটাকে আমরা ওখানে একটা পেন সেন্সেশন হয়। হয়েছে, আবার অন্য কিছু কিছু ঘটনা যেগুলো হচ্ছে চিরস্থায়ী। হয়েছে, যেমন কি হতে পারে দেখো, যে সাইকেল চালানো, সাইক্লিং, সুইমিং করা। হয়েছে, পার্টিকুলারলি এই যে ইভেন্ট গুলো, এগুলো একবার মানুষ শিখে গেলে সেগুলো সাধারণত সারা জীবন ভুলবে না। খুব দীর্ঘ সময় ধরেও সেগুলো যদি প্র্যাকটিস নাও করে, তাও সে সেগুলোকে কোনো না কোনো ভাবেই আয়ত্ত করে নিতে পারে। তাহলে এই সমস্ত যে ঘটনাগুলো, সেগুলো স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সেই ঘটনাটাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। এই অ্যাকশন রিফ্লেক্স এর আবার দুটো টাইপস আছে। হয়েছে, কি কি হতে পারে দেখো। নাম্বার 1 হচ্ছে ইনবর্ন, অর্থাৎ জন্মগত। হয়েছে, আর একটা হচ্ছে যে অ্যাকোয়ার্ড বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। ইনবর্ন অ্যাকশন রিফ্লেক্স যেগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল। হয়েছে, যেমন অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডার যেটা মিডিয়াম, তার এগেনস্টে হচ্ছে কোনো একটা স্টিমুলাস দেওয়া বা কোনো কিছু রেসপন্স করা, মশা বা কামড়ানো বা পেন সেন্সেশন ইত্যাদি ইত্যাদি, তার এগেনস্টে অ্যাকশন জেনারেট করা বা রেসপন্স করা, এগুলো হচ্ছে ইনবর্ন, যেগুলো মাদার থেকেই প্রাপ্ত। হয়তো জন্মগতই আমরা প্রাপ্ত, মাদার বডি থেকে জন্মের পরই হচ্ছে যে শিশুরা যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলো সহজাতভাবে পেয়ে যায়, সেগুলো হচ্ছে ইনবর্ন বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। এটা পুরোটাই স্পাইনাল কর্ডে স্পাইনাল নার্ভ গুলো দ্বারা কন্ট্রোল হয়। অপরদিকে অ্যাকোয়ার্ড যে অ্যাকশন রিফ্লেক্স গুলো, যেগুলো আমরা বললাম যে সুইমিং, সাইক্লিং করা, বাইক চালানো ইত্যাদি ইত্যাদি, মানে কোন একটা পার্টিকুলার অ্যাকশন বা পার্টিকুলার কোন একটা অ্যাক্টিভিটি যেটা মানুষ শিখেছে এবং সেটা তাদের মেমোরিটা স্টোর হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক দীর্ঘ সময়, 10-20 বছর পরও যদি এই 10-20 বছর সময়ের মধ্যে সে যদি একবারও সেই অ্যাক্টিভিটিটা প্র্যাকটিস নাও করে, তারপরও সে সেটা করতে পারবে। হয়েছে, এবং পার্টিকুলারলি খুব ভালোভাবে না হলেও পুরোপুরি সে সেই কাজটা করতে সফল হয়, সে সাইক্লিংই হোক বা সুইমিংই হোক। সেইটা হচ্ছে যে অ্যাকোয়ার্ড বা অভ্যাসগত, হয়েছে, বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। হয়েছে, এটাও স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই সমস্ত অ্যাকশন গুলো যেহেতু স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং অটোনোমাস নার্ভাস সিস্টেম দ্বারা কন্ট্রোল করা হয়, এর উপর ব্রেনের উপর কোনো ভূমিকা নেই, তার জন্য এটাকে স্পাইনাল কর্ড কন্ট্রোলড মেকানিজমও বলা হয়ে থাকে। হয়েছে, তাহলে স্টুডেন্টস, এই যে আমাদের ভিডিও ক্লাস, এখানে তাহলে আমরা নার্ভস এর আলোচনায় দেখো যে প্রথম যে ভিডিও ক্লাসটা, সেখানে আছে নার্ভস এর টাইপস গুলো, নার্ভাস সিস্টেম, তার নার্ভাস সিস্টেমের টাইপস গুলো, বিভিন্ন নার্ভ, তাদের যে ক্লাসিফিকেশন, তারপর এক্সাম্পল গুলো, এবং এই ভিডিও ক্লাসে নার্ভের কাজটা, সে কি করে কাজ করে। হয়েছে, অ্যাফারেন্ট এবং ইফারেন্ট নার্ভটার কাজ মেকানিজম কি, এখানে হচ্ছে কর্টিক নার্ভস গুলো, তাদের নামগুলো সবকটা, এবং ফর কাইন্ড ইনফরমেশন, এগুলো হচ্ছে সবকটাই মুখস্থ রাখতে হবে এবং প্রতিটার ইন্ডিভিজুয়াল ফাংশন। হয়েছে, অর্থাৎ কোনটা কোন অর্গান সিস্টেম বা কোন বডি পার্টস এর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে আছে এবং তাদের পার্টিকুলার কাজ কি। এবং আমি এখানে পরপর না লিখলেও এটা হচ্ছে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ওই হিসেবেই মনে রাখা উচিত, এবং পার্টিকুলারলি 10th যেটা, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোয়েশ্চেন এটাই বেশি দেয়। হয়েছে, এছাড়াও ভিশন, হিয়ারিং, স্মেল, তার সাথে অ্যাসোসিয়েটেড নার্ভস কোনটা কোনটা করোটিক নার্ভ রোল প্লে করে, সেটাও হচ্ছে কোশ্চেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সাথে স্পাইনাল কর্ডে এর সাথে অ্যাকশন রিফ্লেক্স কি করে জেনারেট করে এবং তার টাইপস, অর্থাৎ ইনবর্ন এবং অ্যাকোয়ার্ড অ্যাকশন রিফ্লেক্স কি কি, সেই সম্পর্কে জানলাম। তাহলে এখানে আমার ভিডিও ক্লাসটা পুরোপুরি কমপ্লিট হলো।